এক গরিব পরিবারের ছেলে ছিল মুকেশ। ও নিজের দিদি পুনম আর ছেলে চিকুর সাথে থাকত। ও মাটির বাসন বানানোর কাজ করত। এই মাটির বাসন বানানোর কি লাভ? এখন কেউ কিনছেই না। চলো এবার খাবার খেয়ে নাও, অনেকক্ষণ ধরে ওই ধুলো মাটি দিয়ে খেলছো। আরে এই মাটি দিয়ে যদি খেলাধুলো না করি তাহলে পেটটা ভরবে কি করে? বাসন কোসন বাকি আছে, ওগুলোকে বানাতে দাও। বাবা, আমাকেও মাটির বাসন বানানো শিখিয়ে দাও না। এখনো তুমি অনেক ছোট আছো বাবা, যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমাকেও আমি মাটি দিয়ে বাসন বানানো শিখিয়ে দেব। থাক থাক, তুমি এই মাটির বাসন বানিয়ে কি পেয়েছো যে আবার ছেলেকে এসব শেখাবে? একে তো আমি লেখাপড়া শিখিয়ে অনেক বড় লোক বানাবো। আরে আমাদের পারিবারিক পরম্পরা তো এটাই, ওকে এই পরম্পরার সম্বন্ধে জ্ঞান তো হতে হবে। কি দরকার এই বংশের ধারা বজায় রাখার, যাতে কোনো লাভই নেই? সব সময় পুনম এই কাজের জন্য মুকেশকে অনেক গালমন্দ দিত, কিন্তু মুকেশ কিছুতেই এই কাজ ছাড়তে রাজি ছিল না। একদিন পুনম মুকেশকে বলল, এখান থেকে খানিকটা দূরে একটা কলেজ খুলছে, ওখানে কোনো দোকানপাট নেই। আমার মতে ওখানে গিয়ে আমরা আমাদের একটা চায়ের দোকান খুলে দিই। এই মাটির বাসন বানিয়ে তো কোনো লাভই হচ্ছে না, শুধু শুধু নিজের সময় নষ্ট করছো। আর সংসারের খরচ চালানোর জন্য টাকা চাই, মাটি নয়। তুমি কিছু না বলে আমার তৈরি বাসনগুলোর ওপর কেন ঝাল ঝাড়ো? একদিন দেখো এই বাসনগুলোই কাজে আসবে। আমি এসব ফালতু কথা শুনতেই চাই না। আমার ভাই কিছু টাকা দিয়েছে, আমি চাই এই টাকা দিয়ে তুমি ওই কলেজের সামনে একটা চায়ের দোকান খোলো। কলেজের ছেলে মেয়েরা নিশ্চয়ই চা খেতে আসবে। তুমি কোনো একটা কিছু ভুল বুঝেছো। কলেজ খোলার আগেই তার আশেপাশে অনেক দোকান গড়ে উঠেছে, ওখানে আমার দোকান কিভাবে চলবে? কিন্তু পুনম কোনো কথাই শোনে না, আর ও মুকেশের হাতে টাকা ধরিয়ে দেয় আর বাজার থেকে জিনিসপত্র কিনতে ওকে পাঠিয়ে দেয়। মুকেশ পুনমের কাছে হেরে যায় আর চায়ের সরঞ্জাম নিয়ে কলেজের বাইরে একটা দোকান খুলে বসে। ভগবান, আমি বলেছিলাম না এখানে অনেকগুলো দোকান আছে, আমার তৈরি চা কেউ খাবে না। আজ শুধুমাত্র 20 কাপ চা বিক্রি হয়েছে। মাত্র 20টা চা বিক্রি হয়েছে? এতে তো কোনো কিছুই হবে না। এভাবে তো আমাদের খরচাটাও ওঠানো যাবে না। চিনির দাম কত বেড়ে গেছে, আর চা পাতার কথা তো বলেই লাভ নেই। আরে ওখানে অনেক লোক চা বানিয়ে বিক্রি করে, কিছু লোক তো চা নিয়ে কলেজের ভেতরেও গিয়ে বেঁচে আসে। এখন মানুষের ওপর নির্ভর করবে তারা কি ধরনের চা পছন্দ করবে, আর কার থেকে তারা চা খাবে, আর কার থেকে তারা চা কিনে খাবে। কিন্তু তুমি তো আমাকে সেই চায়ের দোকানে বসিয়ে ছাড়বে। আমি খুব ভালো রকম একটা বাসন বানানোর কাজ করছিলাম, কিন্তু তোমার সেটা পছন্দ হলো না। বাবা, তুমি চলে এসেছো। তুমি গত সপ্তাহে আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বাসন বানানো শিখিয়ে দেবে, কিন্তু তুমি শেখালেই না। দাঁড়া, এক্ষুনি তোকে শেখাচ্ছি। মুকেশ চিকুকে চাকা চালানো শেখাতে থাকে। ও নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাসন বানানোর চেষ্টা করে। ও ওকে এইসব শিখিয়ে পরদিন নিজের দোকানে চলে যায়। যখন ও চায়ের দোকানে খরিদ্দারদের অপেক্ষায় বসেছিল, তক্ষুনি চিকু দৌড়তে দৌড়তে সেখানে আসে। বাবা, দেখো আমি কি বানিয়েছি। আরে এ যে কবে ইডলির মতো তৈরি হয়ে গেছে। আমি তোকে এত সুন্দর কাপ বানানো শিখিয়েছিলাম, কিন্তু তুই এটা কি বানিয়ে আনলি? বাবা, আমি এইরকমই কাপ বানিয়েছি। কোনো ব্যাপার না বাবা, সামনের বার আবার চেষ্টা করবি, তাহলে একদম দারুণ কাপ তৈরি হবে। আর একদিন তুই খুব ভালো মাটির বাসন বানাতে শিখে যাবি। ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হয় বাবা। চিকু ওই ইডলি আকৃতির কাপটা বানিয়ে ওখানেই রেখে চলে যায়। তক্ষুনি একটা লোক চা খেতে আসে। আরে ভাইয়া, 1 কাপ চা বানাবেন আর ওটা মাটির কাপেই দেবেন। ভাই সাহেব, আমার কাছে মাটির বাসন নেই, বরঞ্চ আমার কাছে ডিসপোজেবল বাসন আছে, আমি তাতেই সবাইকে চা দিই। আরে কেন মিথ্যা কথা বলছো? এই তো কাপ রাখা আছে এখানে। এটা তো আমার ছেলে বানিয়েছে। আরে এটা তো দারুণ সুন্দর দেখতে কাপ, একদম ইডলির মতো একে দেখতে। আমি তো এর মধ্যেই চা খেতে চাই। মুকেশ ওই লোকটার জেদ করায় ওকে ওই ইডলি আকৃতির কাপটাতেই চা খেতে দেয়। আর ওই ইডলি আকৃতির কাপে চা খেয়ে লোকটার খুব ভালো লাগে, আর সেটা উনি কলেজের সবাইকে বলে দেন। সবাই ইডলির চা খাওয়ার আশায় ওর দোকানে চলে আসে। আরে পুনম, আজকে তো একটা দারুণ জিনিস ঘটেছে। সবাই ওই ইডলির মতো দেখতে কাপটাতে চা খেতে চাইছিল, যেটাই চিকু বানিয়েছে। এখন আমি রাত্রিবেলায় ইডলির মতো দেখতে ওই কাপ বানাবো আর সবাইকে ওই কাপেই চা খেতে দেবো। এতে আমার ব্যবসা আরো জোরে চলতে থাকবে। আরে বাহ,
ইডলির চা, এর স্বাদ তো খুবই ভালো হবে। চিকু, তুই তো কামাল করে দিলি সত্যি, ইডলির মতো দেখতে চায়ের কাপ বানিয়ে। ছেলেটা কার? আমি বলেছিলাম না, আমাদের ছেলে একদিন নিশ্চয়ই অনেক বড় মানুষ হবে। দেখো, ও তোমার চায়ের ব্যবসায় কত সাহায্য করেছে। সবাই ওই কাপটাকে ইডলি মনে করে ওদের চা খেতে থাকে। একটা অন্য ধরনের আনন্দ পাওয়া যায় ওই কাপে চা খেয়ে। ওই ইডলির চা একটু আমাকেও তো খাওয়াও। যেই মাত্র পুনম ওই ইডলির আকৃতির কাপে চা খায়, তো ওর স্বাদ ওর খুব ভালো লাগে। আর ও খুব খুশি হয়ে বলে, তুমি তো এমনিতেই এত ভালো চা বানাও, আর তার উপরে যদি ইডলির কাপে চা দেওয়া হয়, তখন এটার স্বাদ আরো বেড়ে যায়। এটা যদি ইডলি চা হয় তাহলে এর স্বাদটা তো একটা অন্যরকম হবেই, তাই না? এতে ইডলির ঠিক একটা অন্যরকম গন্ধও আসে, আর এটা খাওয়ার সময় এমন অনুভূতি হয় যেন এটার সঙ্গে আপনি ইডলিও খাচ্ছেন। একদম ঠিক বলেছো তুমি। ওই কলেজে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান লোকজন আছে, এই জন্য ওরা ইডলির চাটা বেশি পছন্দ করছে। এবার মুকেশ ইডলিওয়ালা চায়ের নামে পরিচিত হয়ে গেল, আর সবাই ওই ইডলির চা খেতে চাইতো। ইডলির চায়ে একটা অন্যরকম স্বাদ পাওয়া যেত। আরে ভাই, তোমার এই ইডলি চা তো সত্যি খুব সুস্বাদু। এটা খেয়ে অন্যরকম মজা আছে। আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে তুমি কি চা বানাতে ইন্টারেস্টেড হবে? কিন্তু তুমি চিন্তা করো না, যত টাকা লাভ হবে সবটাই তোমার থাকবে। বাস তুমি শুধু আমার রেস্টুরেন্টে চা বানানোর কাজটা করো। এই ইডলি চাকে আমার রেস্টুরেন্টে রেখে ওখান থেকে বেচো। না স্যার, আমি ইডলি চা মানুষজনকে খুশি করার জন্য বিক্রি করি, নিজের লাভের জন্য নয়। এই চাটা খেয়ে মানুষের মুখে যে আনন্দের ছাপ আসে, সেটা আমার জন্য লাভের থেকেও 1 লক্ষ গুণ বেশি। আপনার রেস্টুরেন্টে কোনো গরিব মানুষ কিন্তু পৌঁছতে পারবে না, কিন্তু আমার এই চায়ের দোকানে যে কোনো ধরনের লোক আসতে পারে। আমি এই ইডলি চা সবার জন্য বানাই, শুধুমাত্র বড় লোকদের জন্যই নয়। তোমার এই চিন্তা ভাবনা শুনে আমি সত্যি খুব খুশি হলাম। আমি তো শুধুমাত্র তোমার মনের যে ভাবটা সেটা জানার জন্য চেষ্টা করছিলাম, যে এই ইডলি চা বানানোর পরে অহংকারের তো সৃষ্টি হয়নি। তুমি হলে একজন প্রকৃত সৎ ব্যক্তি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে তোমার এই ইডলি চা যেন এরকম ভাবেই সারা জীবন চলতে থাকে, আর তুমি এইভাবেই মানুষের ভালোবাসা পেতে থাকো। মুকেশ এইভাবে সব লোকেদের সেবা করতে লাগলো। ও নিজের ছোট্ট দোকানটায় ইডলি চা বানিয়ে বিক্রি করত। ওই চা সবার খুব পছন্দের ছিল, আর সবাই ওকে ইডলি চা কাকু নামে বিখ্যাত করে দিল। তারপর ওর খবর ইউটিউব এবং নিউজ চ্যানেলেও প্রচারিত হতে লাগলো। সবাই ওর ইডলি চা খাওয়ার জন্য দূর দূর থেকে আসতো। ততদিনে ও মুকেশ চাওয়ালা নয়, ইডলি চাওয়ালা হয়ে গেছিল। ঝাড়খণ্ডের বাগি এলাকায় জগ্গা তার সাথীদের সাথে লুটপাটের কাজ করত। জগ্গার এত বেশি ভয় ছিল যে গ্রামবাসীরা তার নামও যদি শুনে নেয় তাহলে বাড়ির বাইরে পাও রাখে না। ওখানেই একটা ছোট্ট গ্রাম ছিল বিলাসপুর। সেই গ্রাম নিজের গরু আর মোষের দুধের কারণে প্রসিদ্ধ ছিল। ওই গ্রামের লোকেরা দুধের ব্যবসার কারণে খুব প্রসিদ্ধ আর সক্ষম ছিল। এই ব্যাপারে জগ্গা একদম খুশি ছিল না, কারণ ওই গ্রামের মন্দিরে হিরে লুকিয়ে রেখেছিল। এই বিলাসপুর গ্রামবাসীদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। দুধের মালাই খেয়ে খেয়ে গ্রামবাসীদের খুব অহংকার হয়েছে দেখছি, আর তার উপর আবার ওদের কাছে আমাদের হীরের ইঁটও রয়েছে। আচ্ছা হুজুর, আপনি সবসময় এই হীরের ইঁটের পেছনে কেন পড়ে থাকুন বলুন তো, আসল ব্যাপারটা কি? আরে হীরের ইঁটের ব্যাপারে আমি অনেক দিন ধরেই তো শুনতে চাই। অনেক বছর আগে যখন আমি আর আমার সাথীরা মিলে সরকারি ট্রেন থেকে হীরের মূল্যবান জিনিস চুরি করেছিলাম, তখন আমরা বিলাসপুর গ্রামে গিয়ে লুকিয়েছিলাম। তখন আমি সমস্ত হীরে বিলাসপুরের মন্দিরে যখন ওই সময় তৈরি হচ্ছিল, পুলিশ আর অন্য ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য আমি ওই হীরেগুলোকে ইঁটের ফাঁকে ফাঁকে রেখে লুকিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা এখন ওই গ্রামে গিয়ে ডাকাতি করতে পারি তো সরকার? আমরা সেরকমটা করতে পারি না। আমি কাল রাত্রে সাম্বাকে হীরের ইঁটের ব্যাপারে সব কথা খোঁজ করার জন্য পাঠিয়েছিলাম। ও এক্ষুনি চলে আসবে। জগ্গা আর ডাকুরা কথাই বলছিল যে তক্ষুনি সাম্বা চলে আসে। আমি ওই গ্রামে রাখাল হিসেবে গিয়েছিলাম, আর আমি হীরেগুলো খুঁজেও ফেলেছিলাম, কিন্তু পূজারি চলে আসার ভয়ে আমি মন্দিরের রান্নাঘরের ভেতরে
হীরের রুটি তৈরি করে রেখে দিয়েছি। আরে তোমার কথাগুলো শুনে আমার মাথাটা পুরো তালগোল পাকিয়ে যাচ্ছে। যেভাবেই হোক আমাদের ওই হীরের রুটিগুলোকে খুঁজে বের করতে হবে। মালিক, মালিক, একটা জরুরি খবর আপনাকে শোনাতে চাই। আরে তাহলে তাড়াতাড়ি বলছিস না কেন? শিগগিরই বল, তুই হাঁপাচ্ছিস কেন? ওই বিলাসপুর গ্রামবাসীর লোকেরা হীরের রুটিগুলোকে মন্দিরের চমৎকার মনে করে মন্দিরের ভেতর ঢুকিয়ে দিয়েছে। আমি যেই এই খবরগুলো শুনতে পেলাম, আমি দৌড়ে আপনার কাছে চলে এলাম মালিক। বিলাসপুর গ্রামটা বিখ্যাত ওদের পশুদের ব্যাপারে। ওদের পশুগুলো যদি আমরা লুকিয়ে নিতে পারি, তাহলেই আমরা আমাদের হীরের রুটি অবশ্যই পেয়ে যাব। যজ্ঞা নিজের ডাকুদেরকে নিয়ে বিলাসপুরের একটা পুকুরের কাছে গিয়ে পৌঁছে যায়। এই পুকুরটা দেখতে পাচ্ছ? এখানেই বিলাসপুরের পশুগুলো সব সময় জল খাবার জন্য আসে, বুঝতে পেরেছো? আর তাহলে আমাদেরকে এইখানে সকাল অবধি থাকতে হবে আর ওদেরকে বন্দি করে নিয়ে যেতে হবে, কি সরকার? এই তুমি আজেবাজে বকো না তো, আমার কথা মন দিয়ে শোনো। এই পুকুরে অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ মিশিয়ে দিচ্ছি। যেই পশুগুলো জল খাবে সঙ্গে সঙ্গে ওরা দেখবে অজ্ঞান হয়ে পড়বে। যজ্ঞার কথা শুনে ওর সাথীদাররা এরকমটাই করলো। সকালে যেই মাত্র বিলাসপুরের পাখিরা এবং গরু, মোষ আর অন্যান্য পশুরা ওই পুকুরের জল খেলো, ওরা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে এসব কি হয়ে গেল? অনর্থ হয়ে গেল। এটা কি করে হতে পারে? এবার আমরা কি করব? এটাই আমার শেষ সম্পত্তি ছিল, আমার সব শেষ হয়ে গেল। সমস্ত গোয়ালারা ওখানে কান্নাকাটি করছিল। তখনও যজ্ঞা আর সাথীরা অন্য গ্রামের লোক সেজে ওখানে পৌঁছায়। আরে আরে কি হলো ভাই, তোমরা কান্নাকাটি করছো কেন? আমাদের বিলাসপুরের গরু আর মোষ দুজনেই অজ্ঞান হয়ে গেছে। ঈশ্বর! আরে এত চিন্তার কি আছে নিয়ে? আমাদের গ্রামে একজন মহান তান্ত্রিক মশাই এসেছেন। ও খুব তাড়াতাড়ি এই গরুগুলোকে, মোষগুলোকে ঠিক করে দেবে। আরে তাহলে এত চিন্তা করছেন কেন? তাড়াতাড়ি ডেকে পাঠান। ওদেরকে দেখে গোয়ালারা আশার কিরণ দেখতে পায়। যজ্ঞা তান্ত্রিকের রূপ নিয়ে ওখানে পৌঁছায়। তোমরা সবাই এত চিন্তিত কেন? এই পশুগুলোর কোনো ক্ষতি হবে না। আপনি যদি ওদের ঠিক করতে পারেন তাহলে দয়া করুন, না হলে আমাদের সংসার সব শেষ হয়ে যাবে গো। যজ্ঞা ওই গোয়ালাদের পশুদের পরীক্ষা করার নাটক করতে শুরু করে। এই পশুগুলোকে পুকুরের বিষ জলের সাহায্যে অজ্ঞান করা হয়েছে, বুঝেছো? যদি তোমরা চাও যে এই সব কিছু ঠিক হয়ে যাক, তাহলে একটা শর্ত পূরণ করতে হবে তোমাদের। আরে এমন কি শর্ত আছে বলো তো, যেটা আমাদের পূরণ করতে হবে? তোমরা সবাই এই পুকুরের জলটাকে এত নষ্ট করে দিয়েছো যে চারিদিকে এই জল বিষ হয়ে গেছে, বুঝেছো? এই জলের শুদ্ধিকরণ করতে হবে। সেই জন্য ওই যে চমৎকারী রুটি আছে না, যার চর্চা সব জায়গায় হচ্ছে, সেই রুটি এই জলে দিতে হবে। তাহলেই জল শুদ্ধি হয়ে যাবে আর তোমাদের সমস্ত পশু আবার আগের মতন হয়ে যাবে। আরে তুমি কি সত্যি সত্যি তান্ত্রিক নাকি অন্য কেউ? আরে ও যেটা বলছে সেটা সত্যি, বুঝেছো? তোমাদের এরকমটাই করতে হবে গো। মাঝে মাঝে গ্রামবাসীদের ওপরে এরকম কালো ছায়া দেখা দেয়, সেই জন্য তান্ত্রিকের কথা শুনতে হবে গো। আমাদের কাছে আর তো কোনো উপায়ও নেই, আমরা একদম আপনার কথা মতো করব। যজ্ঞাকে তান্ত্রিকের বেশে দেখে গ্রামবাসীরা ওকে চিনতেই পারে না, আর বিলাসপুর গ্রামে গিয়ে হীরের রুটি নিয়ে চলে আসে। ততক্ষণ তোমরা একটা কাজ করো তো দেখি, ওই পশুগুলোকে কোথাও একটা লুকিয়ে রাখো। ওদের যদি হঠাৎ করে জ্ঞান ফিরে আসে, তাহলে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আমি ওদের কাছ থেকে সমস্ত হীরের রুটি নিয়ে রেখে দেব। আচ্ছা হুজুর, আমরা তো আগেই পশুগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, এখন শুধু আপনি ওদেরকে একটু অন্যদিকে নিয়ে যান। যদি আমরা ওই হীরের রুটি একবার পেয়ে যাই, তাহলে সারা জীবন আমরা শুধু নাচতে থাকবো, বুঝেছো? আর ফুর্তি করব। ততক্ষণই ওখানে গ্রামবাসীরা হীরের রুটি নিয়ে চলে আসে। এবার তোমরা টের পাবে যে আসল খেলাটা ঠিক কি। আরে কি ভাবছেনটা কি আপনি? তাড়াতাড়ি আমাদের পশুগুলোকে ঠিক করুন। আরে ওই পশুগুলো ছাড়া আমাদের কাছে আর কোনো ধনসম্পদ নেই। সমস্ত চমৎকারী রুটি এই পুকুরের জলে ফেলে দাও। তারপরে এই পুকুরের জল শুদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করো।
তারপরেই তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। গ্রামবাসীরা যেই মাত্র সমস্ত হীরের রুটি পুকুরে ফেলতেই যাচ্ছিল, তক্ষুনি যজ্ঞা ওদেরকে বলে, একটা কাজ করুন, এই চমৎকারী রুটিগুলো আপনি আমাদেরকে দিয়ে দিন। আগে আপনি আমাদের থেকে বেশি জানেন, এই নিন। আরে এটাই তো আমি চাইছিলাম। যজ্ঞার কথা শুনে গোয়ালারা নিজের হাত দিয়ে হীরের আলোকিত রুটি ওনাকে দিয়ে দেয়। এইবার আসল খেলা শুরু। এই চমৎকারী রুটি দিয়ে আমি বড়লোক হয়ে যাব। সমস্ত গোয়ালারা জলেই নেমেছিল, তক্ষুনি ওরা ওনাদের পশুর আওয়াজ শুনতে পায়। আরে এ তো আমাদের সমস্ত পশুগুলোর আওয়াজ দেখছি, মনে হচ্ছে ওরা ঠিক হয়ে গেছে। দেখলে, আমি বলেছিলাম না, যেই তোমরা সমস্ত রুটিগুলো পুকুরের মধ্যে দিয়ে দেবে তোমাদের পশু ঠিক হয়ে যাবে। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এসব কি করে হতে পারে। চমৎকার, চমৎকার! আমরা আমাদের জীবনের সাহারাকে আবার ফিরে পেয়েছি। একদিকে সমস্ত গোয়ালারা খুশি হলো, আর অন্যদিকে যেইমাত্র যজ্ঞা ওই হীরের রুটিকে জলে ফেললো, ওই সব কটা পাথরের হয়ে যায়। তার মধ্যে শুধু পাথর আর পাথরই ছিল। এটা কি করে হতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? ব্যাপারটা কি হয়েছে সরকার বলুন না আমাকে। আরে হীরের রুটিগুলো পাথরের রুটি হয়ে গেল কি করে? যজ্ঞা আর তার সাথীরা রাগের চোটে নিজের ডাকুর বেশে চলে আসে। ওদেরকে ডাকুর বেশে দেখে সমস্ত গোয়ালারা ভয়ের চোটে পেছনে হয়ে যায়। আরে এ তো ডাকাত যজ্ঞা, আমাদের কাছ থেকে চমৎকারী রুটি কাটতে এসেছিল। যজ্ঞা আর তার সাথীরা সংকটে চলে এসেছিল। তক্ষুনি ওই পশুদের মধ্যে একটা গরু গৌমাতার রূপ ধারণ করে। তোমরা সবাই এই পুকুরের সাথে সাথে পশুদেরকেও ক্ষতি পৌঁছেছ, আর এর পরিণাম তোমাদেরকে পাথরের রূপে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে শ্রাপ দিচ্ছি, এখন থেকে তুমি আর তোমার সাথীরা এই পুকুর থেকে 100 মিটারের দূরত্ব পার করতে পারবে না। তোমরা তোমাদের সারা জীবন এখানেই যাপিত করবে। না, এটা ছলনা, আমাদের সাথে ছলনা হয়েছে। যজ্ঞা আর তার সাথীরা খুব চেষ্টা করলো, কিন্তু ওরা ওই পুকুর থেকে দূরে যেতেই পারল না। গৌমাতার আশীর্বাদে সমস্ত গ্রামবাসীরা খুব খুশি হয়ে ওঠে, আর সমস্ত পশুরাও খুব ভালোভাবে চারা খেতে শুরু করে। এই দেখো, এই পাথরের রুটিগুলো আবার হীরের হয়ে গেছে গো। এগুলো আমরা মন্দিরের ভেতরে গিয়ে সুরক্ষিত রেখে দিই, বুঝলে? আরে এটা আবার বলার কি আছে, আমরা একদম এরকমটাই করব। সমস্ত গ্রামবাসীরা হাসি খুশি বিলাসপুরে দুধের ব্যবসা করতে শুরু করে, আর সমস্ত লোকেরা হাসি খুশি জীবনযাপন করতে লাগে, আর খুব জোরে সোরে দুধের ব্যবসা আবার শুরু হয়ে যায়। প্রতাপগড় গ্রামে বৈদ্যনাথ কৃষক থাকত। এমনিতে তো বৈদ্যনাথ খুব বুদ্ধিমান আর গুণী ছিল, কিন্তু নিজের ভাইয়ের অলস হওয়ার কারণে সব সময় চিন্তিত থাকত। বৈদ্যনাথের ক্ষেত কম হওয়ার কারণে ও গ্রামের জমিদার ঠাকুরের ক্ষেত নিয়ে ওখানেই চাষবাস করত। ঠাকুর খুব ভালো করে জানতেন যে বৈদ্যনাথ কাজের লোক। ওর বুদ্ধিমত্তা আর ভালো মানুষ হওয়ার কারণে ঠাকুর ফসলে খুব লাভ করছিল। আরে ভাই বৈদ্যনাথ, আজ সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে যাস, আর যাওয়ার সময় কিছু খাবার আর মিষ্টি আমার বাড়ি থেকে নিয়ে যাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় আমি খাবার আর মিষ্টি দুটোই নিয়ে যাব। কিন্তু এটা কোন খুশিতে তুমি করছো ভাই? আরে গোটা গ্রামের সবাই জানে, আর তুমি জানো না? আমাকে শ্যামলাল তার ক্ষেতটা দিয়ে দিয়েছে, কারণ আসলে ধার শোধ করতে পারেনি না। আরে বাহ মালিক, বাহ, আপনি ওর জমিটাও হাতিয়ে নিলেন, এটা তো দারুণ একটা ব্যাপার হলো। বৈদ্যনাথ ঠাকুরের ঘর থেকে মিষ্টি আর খাবার দাবার নিয়ে নিজের বাড়ি আসে, আর সমস্ত কথা নিজের বউকে জানায়। আরে ভগবান, কোথায় আছো গো? এই দেখো, আমি তোমার জন্য অনেক রকম খাবার আর প্রচুর ধরনের মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা কোন খুশির জন্যে? এতগুলো পয়সা তোমার কাছে কোত্থেকে আসলো? আরে এই মিষ্টি আর খাবার দাবার তো সব মালিক দিয়েছে। ওই শ্যামলাল ওর নিজের জমি ওনার নামে করে দিয়েছে না, সেই জন্যেই। শ্যামলাল ওনার নাম করে দিয়েছে নাকি লুটে নিয়েছে ওরা?
আরে তুমি একদম ঠিক বলেছো রূপা, সব কিছুই তো ঠাকুরের। রাস্তাঘাট সব ঠাকুরের, কুয়ো ঠাকুরের, হাল ঠাকুরের, আবার ফসলও ঠাকুরের। আরে তো আমাদের আছেটা কি, গ্রাম বা দেশ। তুমি মন খারাপ করো না, খাবার বার করে দিয়েছি, তুমি খেয়ে নাও। আরে ওই যে কথায় বলে না, আমাদের জন্য তো শুকনো রুটি অনেক ভালো। আর এখন অন্যদের ভাগ্যে ক্ষীর না জুটলে আমরা কি করব? বৈদ্যনাথ সকালে আবার ঠাকুরের জন্য চাষবাস করার জন্য চলে যায়। আরে মালিক কি আছে, কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি ক্ষেত কিভাবে চাষ করব? আরে সমস্ত হাল প্রতিবেশীর বিয়েতে চলে গেছে। বিয়েতে হাল লাগানো শুভ বলে মনে হয়। তুমি একটা কাজ করো, গিয়ে আজকে নিজের ক্ষেত থেকে হাল নিয়ে আসো আর তাই দিয়ে আমার ক্ষেত চাষ করো। ঠিক আছে মালিক, আমি 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 এরকমটাই করব। বৈদ্যনাথ বাড়ি গিয়ে নিজের পুরনো হাল বার করে নেয় আর সেটা নিয়ে ঠাকুরের ক্ষেতে পৌঁছায়। বৈদ্যনাথের পুরনো হালের নিচের দিকে একটা হিরে ছিল, যার ব্যাপারে বৈদ্যনাথ কিছুই জানতো না। একটা ছোট্ট হিরে, যার মূল্য 1 লাখ টাকা ছিল। আরে আজ তো আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, খুব জোরে খিদে পেয়েছে ভাই। বিকেল হয়ে গেল। বৈদ্যনাথ যেতেই যাচ্ছিল যে ওখানে ঠাকুর চলে আসে আর বলতে শুরু করে, আরে ভাই বৈদ্যনাথ, তুমি এখনো এখানে আছো? বাড়ি কখন ফিরবে ভাই? আজ এতটা সময় কিভাবে লেগে গেল? মালিক, আজকে ওই হালটা নিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল না, সেই কারণেই। এই দেখুন, এটা হলো কি আমাদের পারিবারিক হাল। আমার বাবা মৃত্যুর সময় শুধু এই হালটাই দিয়ে গেছিলেন। ঠাকুর হালের দিকে একটা চমকানো হিরে দেখে আর অবাক হয়। আরে এই হালটাকে তো দেখে খুব দামি মনে হচ্ছে, কিন্তু এই হালটা এই মূর্খটার কাছে কি করছে? হালটা তো খুব ভালো এবং বেশ বড় বলেই মনে হচ্ছে। হ্যাঁ, একটা কাজ করো তুমি, এটা এখানেই তুমি দেখে যাও। আরে বাকি খেয়ে তো চাষ করতে হবে না, তো আমার কাছে তো কোনো হাল নেই, কালকে এসে তখন নিয়ে যাও। আরে মালিক, এটা কোনো বলার মতো কথা? আমি যাওয়ার সময় সেরকমটাই করব। এই হালটাকে এখানেই রেখে যাব আমি। ওই হীরের হালকে দেখে ঠাকুরের মনে লোভ চলে আসে আর সে ওই হিরেটাকে নিয়ে শ্যাকড়ার কাছে পৌঁছায়। আরে আসুন ঠাকুর সাহেব, আসুন। আরে আপনার কোন হার আর কোন বালাটা বানাতে হবে? এই ফটো কাজ করতে আসেনি, আমি তো এই হিরে বেচতে এসেছি। এই হিরের থেকে বল তুই আমাকে কত পাবো আমি? এই হীরাটার দাম তো 20 লক্ষ হবে। এটা আপনি কোত্থেকে পেলেন? এটা তো খুবই বিখ্যাত একটা হীরা, পান্নার হীরা। আরে তুমি কাজের ব্যাপারে কথা বলো, আর এর পয়সা নিয়ে এসো। ঠাকুর শেকড়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের বাড়িতে চলে যায়। এই ব্যাপারের খবর বৈদ্যনাথ কিছুই জানতে পারে না। আরে ভাই বৈদ্যনাথ, তুমি কি বাড়িতে আছো নাকি? মালিক, আপনি এখানে? কোনো লোককে পাঠিয়ে দিতে পারতেন, না হলে আমি নিজেই চলে যেতাম। কি এমন ব্যাপার হয়েছে মালিক? আরে আমি তোমার উপর অনেক খুশি ভাই। এই নাও কিছু টাকা, নিজের ধার শোধ করে দিও, আর এটা দিয়ে বাকি কিছুদিন আরাম করে জীবন কাটাও। আর হ্যাঁ, আমি তোমার হালটা তোমার ঘরের পাশেই রেখে দিয়েছি। ঠাকুর এইটুকু বলে ওখান থেকে চলে যায়। বৈদ্যনাথের চোখ পড়ে যখন হালের দিকে, তখন ও নিজের বউ রূপাকে ডেকে ওকে বলে, আরে আরে ভগবান, এই দেখো আমাদের হালে ওই হিরেটা এখন আর নেই, যেটা চকচক করতো সব সময়। কোথাও হারিয়ে গিয়েছে হয়তো। আর কি, কাল সকালে যখন যাবে তখন ঠাকুর সাহেবের খেতে দেখে নিও। বৈদ্যনাথ পুরো রাত ঘুমোতে পারে না। ও শুধু হালের ব্যাপারেই ভাবতে শুরু করে। ঘুমানোর পর তার স্বপ্নে তার দাদু আসে, যিনি এখন আর বেঁচে নেই, আর ওকে বলেন, কত বোকা তুমি! ওই ঠাকুর তোমার সঙ্গে অন্যায় করেছে। যেটাকে তুমি ফলের মণি বলেই ভাবতে, সেটা ছিল আসলে হীরা, যেটা আজকের দিনে একটা বহু মূল্যবান বস্তু। ওই ঠাকুর হাল থেকে ওটা বার করে তোমাকে ঠকিয়ে দিয়েছে। আরে এখন আমি কি করব? আমার তো বুদ্ধি চলে গেছিল সেই সময়। তুমি চিন্তা করো না, ওটা তো একটা ছোট্ট টুকরো ছিল। আমাদের ঘরের পায়খানাটা পুরোটা জাদু হিরে দিয়ে তৈরি। সেখান থেকে গিয়ে নিয়ে নাও, সেটা দিয়ে নিজের ক্ষেত চাষ করে নাও। ওটা দিয়ে কি হবে? ওটা দিয়ে তোমার ক্ষেতের ফসল অত্যন্ত উন্নত হবে, দেখতেও সুন্দর হবে আর অত্যন্ত সুস্বাদুও হবে, বুঝেছিস?
এটা কোনো সাধারণ হাল নয় কিন্তু। স্বপ্নে নিজের দাদুকে দেখে বৈদ্যনাথের চোখ খুলে যায় আর ও নিজের বউকে সমস্ত কথা বলে দেয়। কি বললে তুমি? ওই ঠাকুর আমাদের সাথে এরকম করলো? আমরা ওকে ছাড়বো না যেন। আরে শুধু তুমি দেখে চলো যে আমি কি কি করতে পারি, কি কি ভাবে করি সেগুলো। বৈদ্যনাথ একদম সেরকমই করল। জাদুই হীরের হাল বাড়ির একটা রুম থেকে বার করে। এই ক্ষেতে তুমি কি চাষ করবে বলো? এই ক্ষেতে আলু, এটা হীরের হাল দিয়ে তৈরি হবে, অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু। যেইমাত্র বৈদ্যনাথ ওই জাদুই হীরের হাল চালায়, হীরের হাল চমকাতে শুরু করে। এরকম মনে হচ্ছিল যেন পুরো ক্ষেতে বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো, আমাদের জাদু হীরের হালের যে ক্ষমতা, তার প্রভাব খেতে পড়েছে। তোমার দাদু যদি আর কিছুদিন আগে তোমার স্বপ্নে চলে আসতেন তাহলে ওনার কি কোনো ক্ষতি হয়ে যেত? আমাদের জীবন খুব পাল্টে গেছে এখন। আর ও নিজের ক্ষেতে সারা দিন পরিশ্রম করে ওখানে চাষবাস করে। ওই জাদুই হীরের হালের কারণে বৈদ্যনাথের খুব বেশি লাভ হতে শুরু হয়। ও ঠাকুর থেকেও বেশি ধনী হয়ে যায়। মালিক, এখন গ্রামের প্রতিটি লোকই ওই বৈদ্যনাথের কথা শোনে। গ্রামের প্রত্যেকেই ওর ফসল দিয়েই নিজেদের ঘর চালায়। গত কিছুদিন ধরে বৈদ্যনাথের জীবন একদম পাল্টেই গেছে। আরে আমাকেও তো এই ব্যাপারটাই কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। ওর জীবনে এমন কি ঘটনা ঘটলো যার জন্য বৈদ্যনাথের জীবন এভাবে পাল্টে গেল? ঠাকুর আর ওনার চাকর বৈদ্যনাথের খুব বড় একটা বাড়িতে যায়। আরে কোথায় তুমি বৈদ্যনাথ? আরে শুনতে পেলাম যে তুমি জীবনে অনেক উন্নতি করে ফেলেছো। হ্যাঁ, উন্নতি তো হয়েছেই, কারণ আমি থোড়ি না কারোর সঙ্গে ছলনা করেছি। আপনি তো আমার হাড়ের হিলেটাকেও ছল করে নিয়ে নিলেন, কিন্তু ভগবানের ইচ্ছেটা কিছু অন্যরকম ছিল। ঠাকুর মশাই বৈদ্যনাথের ওইসব কথায় রেগে যায় আর ও তার চাকরকে বৈদ্যনাথকে রুমে বন্ধ করে দেওয়ার আদেশ দেন। ওকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দাও আর ঘরের ভেতর তল্লাশি করো। ঠাকুরের বলা অনুযায়ী চাকর বৈদ্যনাথকে জোর জবরদস্তি একটা রুমে বন্ধ করে দেয় আর সমস্ত বাড়িতে খোঁজ নিতে শুরু করে। আর খোঁজার পর ওরা ওই জাদুই হীরের হাল দেখতে পায়। আরে এই দেখো, এটাই হলো গিয়ে ওর বড়লোক হবার চাবিকাঠি। হ্যাঁ মালিক, দেখুন কিরকম চমকাচ্ছে। যেইমাত্র ঠাকুর আর তার চাকর ওই জাদুই হালটাকে নিজের হাতে ধরতে শুরু করে, তক্ষুনি ওরা বিদ্যুতের একটা ঝটকা খায়। এখান থেকে মালিক, কি হলো? তোমার আমি তো আটকে গেলাম, একদম আটকে গেছি। আর সঙ্গে সঙ্গে ওরা ওই জাদুই হীরের হালকে ছেড়ে দেয়। চাকর দরজা খুলে বৈদ্যনাথকে বাইরে বার করে। আরে আরে এই ঘরের মধ্যে একটা মুহূর্ত থাকা অন্যায় হবে, পালাও এখান থেকে। স্যার, আমি কাল থেকে আপনার এখানে কাজে আসবো না, কিন্তু আমি আপনার কাজ ছেড়ে দিলাম। ঠাকুর আর তার চাকর নিজেদের শিক্ষা পেয়ে যায়। বৈদ্যনাথও এই ব্যাপারে জানতে পেরে যায় আর ও নিজের দাদুর ফটো দেখে হাসতে শুরু করে আর খুশি খুশি নিজের জীবন যাপন করতে শুরু করে। একটা গ্রামে হীরালাল নামের একজন আলস লোক সরলার সাথে থাকত। ও দিন রাত বড় বড় স্বপ্নই দেখত। ওর বউ সরলা দিন রাত খেতে গিয়ে পরিশ্রম করত আর হীরালাল সারা দিন গাছের ছায়ায় শুয়ে নিজের স্বপ্নের দুনিয়ায় থাকত। ওর কাছে সম্পত্তির নামে শুধু একটু জমিন আর একটা ঝুপড়ি আর শুধুমাত্র দুটো ষাঁড় ছিল। বিয়ের অনেক বছর পরও ওদের কোনো সন্তান জন্ম নেয় না। ওর বউ নিজের বরের অলসতার কারণে খুব চিন্তিত থাকত। আজও ওর বউ যে ক্ষেত থেকে ফেরত এসেছিল, তখন ও দেখল যে হীরালাল ঘুমোচ্ছে আর ওর খুব রাগ ওঠে। সারা দিন ষাঁড়ের মতো খেতে কাজ করি আর তারপর বাড়িতে ফেরার পর রান্না বান্নাও করতে হয় আমাকে, আর তুমি সারা দিন খাটের ওপরে শুতেই থাকো। আরে তুমি কেন চিন্তা করছো সরলা? ব্যাস আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, তারপর দেখো আমরা দুজন টাকার বিছানায় শুয়ে থাকবো। হীরালালের কথা শুনে সরলা নিজের মাথায় হাত রেখে বলে, কিছুদিনের মধ্যে কি হয়ে যাবে গো? হে ভগবান,
আমার তো কপালটাই খারাপ যে আমি তোমার মতো একটা আলস বরের সঙ্গে থাকছি। কাজকর্মে তো আমার সহায়তা করোই না, ব্যাস শুয়ে শুয়ে বড় বড় স্বপ্নই দেখতে থাকো। তোমার এই ফালতু স্বপ্ন শুনে শুনেই আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেল। একে তো ভগবান আমাকে তোমার মতো আলস বর দিয়েছে, আর তার উপরে সন্তান সুখও দিল না আমাকে। তক্ষুনি ওখানে জমিদার সূর্য সিং নিজের লোকেদের সাথে হীরালালের বাড়িতে চলে আসে, আর ও রাগের মাথায় হীরালালকে বলেন, আমার টাকা তোমায় এক্ষুনি ফেরত দিতে হবে হীরালাল। আরে কয়েকদিনের মধ্যেই আপনার পাই পয়সা আমি চুকিয়ে দেব সাহেব। হীরালাল, তুমি গত 6 মাস ধরে আমাকে একই কথা বলে আসছো আর আমাকে বোকা বানিয়ে চলেছ। আমি প্রত্যেকবার তোমার কথায় বিশ্বাস করি, কিন্তু আজকে আমি খালি হাতে ফিরবো না। আজকে আমার এক্ষুনি এই মুহূর্তে আমার সমস্ত টাকা লাগবে। হে ভগবান, ও কি আপনার কাছ থেকেও টাকা নিয়ে এসেছে? আরে তুমি আমাকে জিজ্ঞাসা করছো, তুমি তোমার নিজের স্বামীকে কেন জিজ্ঞাসা করছো না? ও একটা অকম্মার ঢেকি, বুঝতে পেরেছ? জমিদারের কথা শোনার পর সরলা খুব জোরে জোরে কাঁদতে শুরু করে আর বলে, হে ভগবান, এটা কেমন বর দিলেন আমাকে? আমি ওনার ঋণ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। কালই তো আমি বীরজুর ঋণ শোধ করে এসেছিলাম, আর আজ দেখছি জমিদারের থেকেও টাকা নিয়েছে। নিজের বউকে কাঁদতে দেখে হীরালাল খুব ভাবুক হয়ে পড়ে। ও হাত জোড় করে জমিদারকে বলে ওঠে, আর কয়েকটা দিন আমাকে সময় দিয়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যেই আপনার সমস্ত পয়সা আমি দিয়ে দেব। কি করে বিশ্বাস করব আমি? আরে তুই তো কোনো কাজও করিস না, তোর বউ তোর সংসার চালায়, ঠিক কি না? কাল থেকে আমিও তো আমার বউয়ের সাথে জমিতে চাষ করতে যাব। আমিও একজন কিষান, আমিও পরিশ্রম করতে পারি। হীরালাল, আমি একটা জিনিসে বিশ্বাস করি, যখনই আমি কারোর থেকে আমার ধারের টাকা নিতে যাই তখন আমি খালি হাতে ফেরত যাই না। পয়সা তো আমি তোমার কাছ থেকে পরে উসুল করে নেব, কিন্তু তার সুদ আমি এই মুহূর্তে আজকেই নিয়ে যাব। আসলে জমিদারের চোখ হীরালালের ওই জমির ওপরে ছিল, আর ও এই লোভেই হীরালালকে সময়ের পর সময় দিয়ে যাচ্ছিল, কিন্তু হীরালাল ওর চাল বুঝতেই পারছিল না। আচ্ছা শোন, আমি সুদের বদলে তোর এই দুটো ষাঁড়কে নিয়ে চলে যাচ্ছি আমি। সূর্য সিংয়ের কথা শুনে সরলা আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। সরলাকে কাঁদতে দেখে সূর্য সিং ঠাট্টার স্বরে বলে ওঠে, কান্নাকাটি করো না সরলা বোন, কেউ কান্নাকাটি করলে আমি দেখতে পারি না। আমি তোমাদের ষাঁড় তো নিয়ে যাচ্ছি, কিন্তু তার বদলে তোমাদের জন্য আমি এই মুরগিটা রেখে গেলাম। তোমরা ততদিন তোমরা এই মুরগির সাহায্যে জমি চষে নিও। ওই লোকেদের ঠাট্টা ওড়ানোর পর উনি ওখান থেকে চলে যান। সরলা খুব জোরে জোরে কাঁদে, হে ভগবান, আপনি আমাদেরকে কোনো সন্তান কেন দিলেন না? আজ যদি আমার একটা ছেলে থাকতো তাহলে ওই জমিদারের এত সাহসী হতো না যে ও আমাদের ষাঁড় নিয়ে চলে যান। কান্নাকাটি করো না সরলা, ঈশ্বরের ওপরে আস্থা রাখো, উনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। ভগবানও তোমার মতো অলস লোকেদের সাহায্য করে না। নাও এই মুরগিটা ধরো আর খেতে চলে যাও, আর ওখানে গিয়ে চাষ করে দেখাও। এইটুকু বলে সরলা রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যায়, আর হীরালাল আবার খাটের ওপরে ঘুমিয়ে পড়ে আর গভীর ঘুমে চলে যায়। ও সেটা বুঝতেই পারে না। সকালবেলা যখন হীরালালের চোখ খোলে তখন ওর সামনে একটা হলুদ রঙের ডিম পড়েছিল। ওই ডিমটা খুব আলোকিত ছিল। ও সেই ডিমটা তুলে দেখলো ওই ডিমটা আসলে সোনার ছিল। হীরালাল সঙ্গে সঙ্গে নিজের বউকে দেখালো, হে ভগবান, কালই এই লোকটার ষাঁড় নিয়ে গেল ওই লোকটা। তা সত্ত্বেও ও শাস্তি পেল না, এখনো পর্যন্ত স্বপ্ন দেখছে ও। হীরালাল ওই ডিমটা সরলার হাতে দিয়ে দেয়। এটা তো সোনারই ডিম। হ্যাঁ সরলা, এখন আমরা এই সোনার ডিমগুলো বিক্রি করে দিয়ে জমিদারের সমস্ত ধার মিটিয়ে দিতে পারবো, আর তারপর দেখতে দেখতে আমরা কোটিপতি হয়ে যাব। সরলার হাত থেকে ডিমটা পড়ে যায় আর ভেঙে যায়। ভাঙা ডিমের মধ্যে থেকে সোনার সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ে, আর দেখা মাত্রই ওই আলো একটা ছেলের রূপ ধারণ করে নেয়, কিন্তু তার পুরো শরীর হলুদ সোনার মতো ছিল। এটা দেখে সরলা আর হীরালাল ভয় পেয়ে যায়। ওদেরকে ভয়ে দেখে সোনার লোকটা বলে, ভয় পেও না, ডিমটা তোমার হাত থেকেই তো ভেঙেছে, সেজন্য আমি তোমার পুত্র, আর আজ থেকে তুমি হলে আমার মা।
এটা শোনার পর সরলার চোখে জল চলে আসে। মনে হয় ভগবান আমার প্রার্থনা শুনেছেন। যদি আমার ছেলে হতো তাহলে আমি ওর নাম রমেশ রাখতাম। আজ থেকে তোর নাম রমেশ হলো। তোমরা দুজনের এখন একদম চিন্তা করো না, আজ থেকে আমিই চাষ করব। কিন্তু তুই কি করে চালাবি সোনা? জমিদার তো ষাঁড় নিয়ে চলে গেছে। তুমি চিন্তা করো না মা, নাঙল চালানোর জন্য আমার গরু লাগবে না, বুঝেছো? আমি একাই 100টা ষাঁড়ের সমান কাজ করতে পারি। সেই দিনের পর রমেশ হীরালালের ক্ষেতে হাল চালাতে শুরু করে। আর তার মধ্যেই রমেশ হীরালালের জন্য নিজের ছেলের চেয়েও বেশি প্রিয় হয়ে যায়। কিছু মাসের মধ্যেই হীরালালের ফসল তৈরি হয়ে যায়। কিন্তু ফসল যেইমাত্র কাটা হলো, সমস্ত ফসল সোনার রূপ ধারণ করে। এই সবকিছু তোমার বাবা, তোমার তো এটা ইচ্ছে ছিল না যে তুমি অনেক বড়লোক হয়ে যাবে? তুমি এটা ভেবে নাও যে ঈশ্বর তোমার সব ইচ্ছা পূরণ করে দিয়েছে। রমেশ এইটুকু বলেই ছিল। খুনি ওখানে জমিদার সূর্য সিং নিজের লোকেদের সাথে ওখানে পৌঁছায় আর চিৎকার করে বলে, হীরালাল, আমাকে আমার মুরগিটা ফিরিয়ে দিতে হবে। আমি জানি যে ওই মুরগিটা একটা সোনার ডিম পেড়েছে, আর সেই সোনার ডিমের সাহায্যে তোর এই সন্তানটা বেরিয়ে এসেছে। তোর বাড়িতে যখন এই চমৎকারটা হচ্ছিল, সেই সময় আমাদের বাড়িতে যে কাজ করে সেই বউটা দূর থেকে এই ঘটনা দেখেছে। কিন্তু ওই বদমাস মহিলাটা এই ঘটনার ব্যাপারে আজকে বলেছে। আর হ্যাঁ, তোর এই সোনার ফসলও শুধুমাত্র আমার। তুমি চাইলে এই সমস্ত সোনার ফসল নিয়ে চলে যাও, কিন্তু আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার শুধু আমার ছেলেই লাগবে, আর কিচ্ছু লাগবে না। তুই 1 নম্বরের গাধা একটা, বুঝতে পেরেছিস? তোর এই সোনার মানুষটা আমার লাগবে না, ওই সোনার ডিম পাড়া মুরগিটা আর এই সোনার ফসলগুলো লাগবে, বুঝতে পেরেছিস তুই? তক্ষুনি ওখানে একজন ঋষিমুনি প্রকট হন আর রাগের মাথায় জমিদারের দিকে তাকিয়ে বলেন, এই জাদু মুরগিটা আমাকে এক দেবতা উপহার দিয়েছিলেন। আমি ধ্যানমগ্ন ছিলাম, আর তুমি সেই সুযোগে সদ্ব্যবহার করে এই মুরগিটা চুরি করেছিলে। বোকা কোথাকার, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই মুহূর্তে এক্ষুনি পাথরের হয়ে যা। ঋষিমুনির এইটুকু বলা মাত্রই জমিদার আর ওর লোকেরা সবাই পাথরের রূপ ধারণ করে। আর ওই মুরগি ওই ঋষিমুনির কাছে চলে আসে। ঋষিমুনি হীরালালকে বলেন, তোর কি এই সোনার ফসলগুলো লাগবে? না, আমার শুধু রমেশ লাগবে। হীরালালের কথা শোনার পর ঋষিমুনি হেসে বলেন, তুই যদি সোনা চাইতিস তাহলে আমি তোকেও পাথরের তৈরি করে দিতাম। যা, এই সোনার ফসলও তোর, আর এই সোনার মানুষটাও তোর। এইটুকু বলে ঋষিমুনি আর ওই মুরগি ওখান থেকে গায়েব হয়ে যায়। হীরালালের সমস্ত স্বপ্ন সত্যি হয়ে গেছিল। সিমলার একটা গ্রামে একটা ছেলে থাকতো, সূর্য। সূর্যের বাবার চায়ের দোকান ছিল। ও সকালবেলায় ওনার সাহায্য করত আর তারপর স্কুলে যেত। স্কুলে সূর্যের সাথে কেউ কথা বলতো না, কারণ ও চাওয়ালার ছেলে ছিল। ও সবার সাথে কথা বলার চেষ্টা করত, বন্ধুদের গ্রুপে সামিল হতে চাইতো, কিন্তু কেউ তার সাথে কথা বলতো না। আর যদিও কথা বলার চেষ্টাও করত, তখন সবাই ওর নামে ঠাট্টা করত। এই, তোরা আমার সাথে ভিডিও গেম খেলবি? হ্যাঁ, আমি খেলবো। এই, আমি চা বানানোর জন্য বলছি না, গেম খেলার জন্য ডাকছি, বুঝলি? যা এখান থেকে। সূর্যের মন খুব খারাপ হয়ে যায়। ও বাড়ি গিয়েই মুখ ফুলিয়ে বসে থাকত। সূর্যের বাবা এটা দেখেন আর ওর জন্য খাবার নিয়ে আসেন। আরে, কি হয়েছে সূর্য? এরকম মন খারাপ করে বসে আছিস যে? এই নে, খাবারটা খেয়ে নে, তোর ভালো লাগবে, নে। বাবা, তুমি কোনো অন্য কাজ করছো না কেন? এতগুলো কাজের মধ্যে থেকে তুমি এই কাজটাই পেলে? আরে, চা বানানোটা অন্যায় তো নয়। আরে, সকালবেলা উঠে সবাই চায়ের কথাই বলে, বুঝলি? না, আমার বন্ধুরা এটা নিয়ে ইয়ার্কি করে, আমায় ওদের সাথে খেলতেও দেয় না। আচ্ছা, তুমি বলো কোন খেলাটা খেলবে, এক্ষুনি খেলি, চলো। তোমার সাথে না, আমি বন্ধুদের সাথে খেলবো। এইটুকু বলে ও ওখান থেকে চলে যায়, খাবার না খেয়েই। সূর্যের বাবা এটা দেখে খুব খারাপ পায় যে ওনার কারণে সূর্যের বন্ধুরা ওর সাথে খেলা করে না। পরের দিন তার বাবা চা বানানোর সাথে সাথে অন্য কাজও খুঁজতে শুরু করে। আর সূর্যের স্কুলে বাচ্চাদেরকে বাইরে ট্রেকে নিয়ে যাওয়ার কথা চলছিল। কয়েকদিন পরে তোমাদের সবাইকে একটা জঙ্গল ট্রিপে নিয়ে যাওয়া হবে। তোমরা সবাই তৈরি থেকো।
সব বাচ্চারা খুশি হয়ে যায়। সূর্য বাড়ি ফেরে আর এই কথাটা তার বাবাকে বলে। বাবা, আমাকে স্কুলের তরফ থেকে জঙ্গল ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে জরুরি জিনিস প্যাক করে দিয়ে দাও। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তুমি তোমার জিনিসপত্রের মধ্যে একটা ছোট গামলা নিয়ে যাও, জানো? যদি ওখানে রান্না করতে হয় তাহলে কাজে লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আর হ্যাঁ, তোমাকে আর একটা কথা বলে দিচ্ছি, আমি নতুন কাজ খুঁজছি। তোমাকে আর বন্ধুদের সামনে লজ্জিত হতে হবে না, বুঝতে পেরেছো? ওরা তোমার সাথে ভালো করে কথা বলবে, দেখো। সত্যি বাবা? হ্যাঁ। সূর্য হাসি খুশি ভাবে বাবাকে আলিঙ্গন করে। কিছুদিন পর জঙ্গল ট্রিপে যাওয়ার দিন চলে এলো। সব বাচ্চারা ওই জঙ্গলে পৌঁছে যাওয়ার পর ট্রেকিং শুরু করে দেয়। আমি তোমাদেরকে 4 জন করে গ্রুপে ভাগ করে দেব, যার মধ্যে একজন লিডারও থাকবে। আমরা সবাই একসাথে থাকবো আর নিজেদের কাজ করব। সবাই নিজেদের লিডারের কথা মানবে, বুঝতে পেরেছো? সবাই নিজেদের ব্যাগ নিয়ে ট্রেকিং শুরু করে। আরে কাকে লিডার বানিয়ে দিল? ও তো চা বানানো ছাড়া কিছুই পারে না। দূর। সবাই হাসতে শুরু করে। সূর্যের মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর আয়ান ক্লান্ত হয়ে পড়ে। ঠিক আছে, আমরা এখানে একটু আরাম করি, একটু আর কিছু খাবার দাবার খেয়েও নি। বাকি সবাইও মেনে যায় আর বসে পড়ে। না, আমরা থামতে পারবো না। যদি বসে পড়ি তাহলে লেট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি অন্ধকার হতে চলেছে। এই দেখো, লিডার হয়ে গেছে বলে আমাদেরকে হুকুম দিচ্ছে। হ্যাঁ, না, আমরা কোথাও যাব না। তুই যেতে চাইলে তুই একা যা। আমরা আমাদের খাবারটা খাওয়ার পরেই ট্রেকিং শুরু করব। তুই যা তো। সূর্যের বারণ করা সত্ত্বেও ওরা সবাই ওখানেই থেমে যায়। লিডার হওয়ার দরুন সূর্যও তাদেরকে ছেড়ে যায় না, ওখানেই থেমে যায় ওদের সাথেই। কিছুক্ষণ পর টিচার আর বাকি বাচ্চারা এগিয়ে যায় আর ওরা সবাই পেছনে থেকে যায়। ওরা আরাম করে খাবার খাওয়ার পর আবার তাদের ট্রেকিং শুরু করে দেয়। কিন্তু খুব শীঘ্রই সূর্যাস্ত হয়ে যায় আর অন্ধকার হয়ে যায়। আরে, অন্ধকার হয়ে গেল এখন দেখছি। এখন তো রাস্তাও খুঁজে পাচ্ছি না। বাকি বাচ্চারাও ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এরকম একটা মোড় আসে যেখান থেকে রাস্তা জানাটা মুশকিল হয়ে যায় আর ওদেরকে ওখানেই দাঁড়াতে হয়। এখন তো আমিও রাস্তা জানি না। আমার মনে হয় আমাদেরকে চিৎকার করা উচিত। সঙ্গে সঙ্গেই 4 জন মিলে টিচার আর ক্লাসের অন্য বাচ্চাদেরকে ডাক দেয়, কিন্তু কিছুই হয় না। টিচার, টিচার, আরে কেউ শুনতে পাচ্ছ? আমরা হারিয়ে গেছি, কেউ আছে? সবাই চিৎকার করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা আগের রাস্তাও জানি না। তাহলে এখানেই দাঁড়িয়ে যাই। হতে পারে যদি এগিয়ে যাই তাহলে আমরা রাস্তাই ভুলে যাব। না, আমাদের চেষ্টা করতেই হবে। হয়তো আমরা ওখানে পৌঁছে যেতে পারি। অনেক রাত হয়ে গেছে তো, জানোয়ারেরও ভয় আছে। আর টিচার আমাদেরকে খুঁজতে খুঁজতে চলেই আসবে নিশ্চয়ই। আমাদের এখানেই দাঁড়ানো উচিত। সবার এটাই ঠিক মনে হয় আর ওরা ওখানেই বসে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে আর ওদের কাছে বাঁচা খাবারও খুব কম ছিল। এখন তো আমাদের কাছে আর খাবার মতন একটুও খাবার নেই দেখছি, আর জলও শেষ। সেই জন্য আমি বলছি আমাদের চলে যাওয়া উচিত। আরে কিন্তু যাবো কোথায়? আমরা তো রাস্তাও জানি না। আমার তো খুব ভয় করছে। জন্তু জানোয়ার চলে এলে কি করব আমরা? আমার খুব শীত করছে। হ্যাঁ, আমারও। আমি আগুন জ্বালাচ্ছি। আর সবাই মিলে আগুন জ্বালায়। কিছুক্ষণ হওয়ার পর আগুন কম হতে শুরু করে। এবার কি করবো? এত ঠান্ডায় আগুন নিভে যাচ্ছে। আগুন যদি না জ্বলে তাহলে আমরা ঠান্ডাতেই মরে যাব। সূর্য কিছু একটা ভাবে আর বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার কাছে বাসন আর চা পাতা আছে ব্যাগে। ওটা আগুন বুঝে যাওয়ার পরেও গরম থাকবে, আমাদেরকেও গরম রাখবে। তা সূর্য সঙ্গে সঙ্গে বাসন বার করে আর সবাই ওকে নিজের জলের বোতল দেয়। কিন্তু তা সত্ত্বেও জল কম ছিল। ওখানে পাশে একটু বরফ পড়েছিল। ওরা বরফ তুলে নেয়। যখনই কালো চা তৈরি হয় আগুন নিভে যায়। কালো চা সবার ভালো লাগে। সেটা খাওয়ার পর সবাই প্রশংসাও করে, কিন্তু আয়ান চুপচাপ চাই খায়। কিছুক্ষণ পর তারা পাতা নড়ার আওয়াজ পায়। সবাই ভয় পেয়ে ওঠে আর গাছের দিকে তাকায়।
তখন ওদের টিচারকে ওরা দেখতে পায়। সবাই শান্তির শ্বাস নেয়। ক্যাম্পে পৌঁছানোর পর যখন টিচার তাদের প্রশংসা করে, তখন আয়ন বলে যে ওরা সুরক্ষিত হয়েছে শুধু সূর্যের কারণে। আয়নের মুখে এইটুকু শুনে সূর্য খুব খুশি হয়। সূর্যের বুদ্ধিমত্তার কাহিনী শুনে সবাই সূর্যর সাথে বন্ধুত্ব করে। যদি সূর্য চা বানাতে না জানতো তাহলে হয়তো ওরা সবাই তার সাথে বন্ধুত্ব করত না। আজ প্রথমবার সে চাওয়ালা হওয়ার দরুন গর্বিত মনে করছিল। পরের দিন ও হাসি খুশি নিজের বাবার কাছে যায় আর ওনাকে এই সমস্ত ঘটনা বলে। আরে এ তো খুব ভালো কথা। তাহলে একটা সুখবর আমার কাছেও আছে, আমি একটা কাজ খুঁজে নিয়েছি। সূর্য এটা শুনে অবাক আর উদাস হয়ে যায়। না বাবা, কাজ পাল্টানোর কোনো দরকার নেই। তুমি যাই কাজ করো সেটাই অনেক ভালো, আর কোনো কাজ ছোট বা বড় হয় না, এটা আমি বুঝতে পেরে গেছি। সূর্যের বাবা এটা শুনে খুশি হয়ে যান আর পরের দিন থেকেই ও হাসি খুশি নিজের বাবার দোকানে সাহায্য করতে শুরু করে। আর যখনই ও স্কুলে পৌঁছায় সবাই ওর সাথে দেখা করে ওর সাথে কথা বলতে শুরু করে। আর এখন ওরা সবাই সূর্যের সাথে খেলাধুলোও করে।